আমরা কতদিন পর্যন্ত মনে হয় এই পর্যন্ত পড়ছিলাম, হ্যাঁ এই পর্যন্ত। এবং কি বলছিলাম যে আমাদের মেইন যে জিনিসগুলো সেটা হচ্ছে হলো আমাদের বাংলাদেশি স্ট্যান্ডার্ড কি আর হুয়ের স্ট্যান্ডার্ড কি, এটা কতটুকু ফলো করতেছে বা সেই স্ট্যান্ডার্ডটা আমরা সেই জিনিসগুলো পড়তে বলছিলাম। আর ইফেক্টগুলো পড়তে বলছিলাম যে কোনটার নেগেটিভ ইফেক্ট কি আসতে পারে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাছাড়া ওয়াটার ট্রিটমেন্ট আমরা আর কি মানে কোন ওয়াটার কীভাবে ট্রিট করতে হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। সো আজকে হলো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের একটা জিনিস দেখাইতে চাইছিলাম, এটা খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে হলো টিসি অ্যান্ড এফসি। টিসি এফসি একটা হলো টোটাল কলিফর্ম আর একটা হলো ফেকাল কলিফর্ম। আপনাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেশনাল এটা কি এই সেমিস্টারে আছে? না স্যার। এই সেমিস্টারে না, আচ্ছা পরবর্তী সেমিস্টারে থাকলে ওই সেমিস্টারে টিসি আর এফসি কীভাবে করে এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি জাস্ট বেসিক আইডিয়া কিছু দেই। সেটা হচ্ছে হলো টোটাল কলিফর্ম যেটা, দুটাই ব্যাকটেরিয়া। একটা হচ্ছে হলো আমার সয়েল ওয়াটার যে জায়গাগুলোতে পাওয়া যায়, মেইনলি সারফেস ওয়াটারে পাওয়া যায়, যেগুলো আমাদের হিউম্যান এবং অ্যানিম্যাল ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো থেকে আমাদের এই টিসিটা পাওয়া যায়। আর ফিকাল কলিফর্ম কি বলছে যে এটা টোটাল কলিফর্মেরই একটা গ্রুপ, যারা আমার কই থাকে যে ইন্টেস্টাইনে থাকে, অর্থাৎ মানুষের যে ইন্টেস্টাইনটা আছে হিউম্যান বডি সেখানে থাকে, এবং ফিসিস অফ ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস। আচ্ছা, ফিকাল কলিফর্মস আর কনসিডার্ড এ মোর অ্যাকুরেট ইন্ডিকেশন অফ অ্যানিম্যাল অর হিউম্যান ওয়েস্ট দ্যাট দেন দ্য টোটাল কলিফর্ম। আমরা টোটাল কলিফর্ম বের করি, আমরা ফিকাল কলিফর্ম বের করি। এই দুটা বের করে আমাদের কি দেখি যে আমাদের হচ্ছে হলো এটা উইদিন রেঞ্জে আছে নাকি উইদিন রেঞ্জে নাই। যদি উইদিন রেঞ্জে না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদের প্রপার ট্রিটমেন্টের দিকে যেতে হয়। তাহলে নর্মাল এখন আর কি যতটুকু মনে রাখবেন সেটা হলো টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম দুটাই আমাদের ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াগুলো আমাদের হিউম্যান ওয়েস্টে থাকে বা অ্যানিম্যাল ওয়েস্টে থাকে। আর ফিকাল কলিফর্ম যেটা সেটা আমাদের কোথায় থাকে, যে হিউম্যান বডির যে ইন্টেস্টাইনটা থাকে সেখানে থাকে। ঠিক আছে, লিমিটটা কি বলছি যে 0n, এনের এনটা আমি একটু চেক করি, আমার এনটা নিয়ে একটু কনফিউশন আছে। তারা তো কলোনিজে প্রকাশ করে, আচ্ছা এখানে কলোনিজ হবে মনে হয়, আমি একটু তারপরে এটা শিওর হয়ে আপনাদের বলবো আর কি। এন কেন, আচ্ছা এন, আচ্ছা বুঝতে পারছি। এন মানে হচ্ছে হলো টোটাল কতটা কলোনি আছে সেইটা বোঝাচ্ছে। এটা কলোনিও লিখতে পারেন, এটা এন হিসাবেও লিখতে পারেন। আচ্ছা আমাদের কি বলছি যে ফিকাল কলিফর্ম কি ধরনের, আচ্ছা ফিকাল কলিফর্ম নর্মালি আমার খুব একটা বেশি যে ক্ষতি করে এমন না, এটা খুব কম পরিমাণ রিস্কি, কিন্তু এইটা হচ্ছে হলো ইমিডিয়েট কিছু হেলথ রিস্ক করতে পারে, যেরকম আমার মনে করেন যে টাইফয়েড হইতে পারে, কলেরা হইতে পারে, বা পক্স হইতে পারে, বা ঠান্ডা লাগতে পারে, বা ইনফ্লুয়েঞ্জা হইতে পারে, এই ধরনের আমার হচ্ছে হলো হেলথ রিস্ক থাকতে পারে। কিন্তু এর যে লং টার্ম রিস্ক, যেরকম কিছু আছে কার্সিনোজেনিক, কিছু আছে যেটা হলো আর্সেনিকের ইফেক্ট যেটা, তারপর হচ্ছে হলো আয়রনের ইফেক্ট যেগুলো, এগুলো যে লং টার্ম ইফেক্ট, এই ধরনের লং টার্ম কোনো ধরনের হেলথ রিস্ক করে না টোটাল কলিফর্ম এবং ফিকাল কলিফর্ম। আচ্ছা এটাতে কি বলছি যে মাইক্রোবায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার, আচ্ছা এই জিনিসটা একটু পড়ে নিন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। ওকে, তাহলে টিসিএফসি আমাদের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এটা অলরেডি আমরা পড়ছি, এখান থেকে পড়ার কিছু নাই, যে পিএইচ কত, বিওডি কত, তারপরে টোটাল ডিজলভড অক্সিজেন কত, টোটাল কলিফর্ম কত, এই জিনিসগুলো আমার এখানে লেখা আছে। আমরা এই জিনিসগুলো অলরেডি গতদিন পড়ছি, এই যে পিএইচ, বিওডি, তারপরে ডিও, এই জিনিসগুলো আমরা পড়ছি, এই জিনিসগুলো আমরা এখন পড়বো না। আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে বিভিন্ন ধরনের ওয়াটারকে কেন আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করি, যেরকম বুড়িগঙ্গা রিভারের পানির যে ট্রিটমেন্ট যমুনা রিভারের পানির ট্রিটমেন্টটা সেম না। আবার আমি যদি বলি যে হচ্ছে হলো পদ্মা রিভারের যে ট্রিটমেন্ট বালু রিভারের সেম ট্রিটমেন্ট না। ঠিক আছে, কেন সেম ট্রিটমেন্ট না, এর কয়েকটা কজ আছে। ফার্স্ট কজ যেটা, সেটা হচ্ছে হলো কোনো রিভারের সাথে কোনো রিভারের আমার কিসের ডাটা মেলে না, প্যারামিটারগুলো মেলে না। আমি যদি হালকা একটা এক্সাম্পল দেই,
আমার কাছে কিছু রিভারের ডাটা আছে, আমি যদি আপনাদের একটু রিভারের ডাটা দেখাই, একটু এক্সাম্পল দেই। সাপোজ আমি যদি 2023 সালে রিভারের ডাটা একটু দেখাই, তাইলে আচ্ছা এই যে দেখি, তাহলে এটা কি রিভার, সরি, আচ্ছা এই যে দেখেন, এটা হলো বুড়িগঙ্গা রিভারের ডাটা। তাহলে বুড়িগঙ্গা রিভারে কি আছে, পিএইচ আছে, ডিও আছে বিভিন্ন টাইমে, তাহলে বিভিন্ন ধরনের ডাটা আছে আমার, বিওডি, সিওডি, তারপরে টিডিএস মানে টোটাল ডিসলভ সলিড, তারপরে টার্বিডিটি, ক্লোরাইড, সাসপেন্ডেড সলিড, এই ডাটাগুলো আছে কার ক্ষেত্রে, বুড়িগঙ্গা রিভারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমি যদি নেক্সট যে রিভারটা সেটা হলো শীতলক্ষ্যা নদীতে যাই, সেক্ষেত্রে দেখেন আমাদের কি হয় যে এখানে 6 এ নামছে 6.94, এটার যে পিএইচ এর ভ্যালু, বুড়িগঙ্গার সেম পিএইচ এর ভ্যালু নাই। বুড়িগঙ্গার দেখেন বেশিরভাগ আমার 7-এর ঘরে, এইখানে আমাদের বেশিরভাগ 6-এর ঘরে। ঠিক আছে, বা আমি যদি আরও ডিওতে আসি, তাহলে কোনো কোনো ক্ষেত্রে ডিও এখানে দেখেন 6.4 পর্যন্ত উঠে গেছে, যেখানে 5 হচ্ছে হলো আমার মিনিমাম। সো আমার বিভিন্ন টাইপের রিভার, যেরকম তুরাগে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ডাটা পাবো, ধলেশ্বরীতে আমাদের ডিফারেন্ট ডাটা পাবো। অর্থাৎ আমি যে রিভারেই যাই না কেন, সেই রিভারের ক্ষেত্রে আমাদের কি হয় যে তার যে প্যারামিটারগুলো থাকে, এই প্যারামিটারগুলোর একটা হিউজ পরিমাণে ডিফারেন্স থাকে। সো এই ডিফারেন্সটাকে আমাদের হচ্ছে হলো কমানোর জন্য আমাদের বিভিন্ন টাইপের ওয়াটার ট্রিটমেন্টের দিকে যাইতে হয় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হলো, এটা গেছে সারফেস ওয়াটারের ক্ষেত্রে। আরেকটা যদি আমি বলি সেটা হচ্ছে হলো গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে কি হইতে পারে, যে গ্রাউন্ড ওয়াটার যেটা আমরা কি বলছিলাম গতদিন, সারফেস ওয়াটার যেটা সেটা হচ্ছে হলো আমাদের সারফেসের ওপর থাকবে, গ্রাউন্ড ওয়াটার যেটা সেটা আমাদের কার উপর থাকবে, সরি মাটির নিচে থাকবে। অর্থাৎ আমরা যদি, কেউ কিছু বলবেন? আচ্ছা, আমরা যদি কি করি যে টিউবওয়েল দিয়ে যে পানিটা তুলতেছি এটা আমাদের গ্রাউন্ড ওয়াটার, রিভার থেকে যে পানিটা আমি নিচ্ছি এটা হলো সারফেস ওয়াটার। তাহলে এই সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্টের সিস্টেমটা আলাদা হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সারফেস ওয়াটারের ট্রিটমেন্ট সিস্টেম একটা নদী থেকে আরেকটা নদী কেন আলাদা হয়, কারণ তাদের প্যারামিটারের বিভিন্ন ধরনের ডিফারেন্স থাকে, একটা নদীর সাথে আরেকটা নদীর ডাটার সামঞ্জস্য খুব কম থাকে। সেকেন্ডলি সারফেস ওয়াটারের সাথে গ্রাউন্ড ওয়াটারের ডিফারেন্সটা কেন হয়, কারণ গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারের ভ্যালু আলাদা, তারপর হচ্ছে হলো আমাদের ওয়াটার ড্রিঙ্কিং যে স্ট্যান্ডার্ড আছে সেটা আলাদা। সো আমাদের ক্ষেত্রে কি করতে হয়, সাধারণত গ্রাউন্ড ওয়াটারটা আমরা ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি, সারফেস ওয়াটারটা আমরা মনে করেন হচ্ছে হলো অন্যান্য কাজে, যেরকম ইরিগেশন ইউজ করতে পারি, ফিশারিজে ইউজ করি, তারপর হচ্ছে হলো আমাদের দৈনন্দিন যে কাজ আছে সেগুলোতে ইউজ করি। এই কারণে আমাদের ট্রিটমেন্টটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হইতে পারে। আচ্ছা, ওয়াটার ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে হলো, সাপোজ আমার পিএইচ এর ভ্যালু 6.5 রাখতে হবে বা 7 রাখতে হবে। এক মিনিট, কেয়া খুলে দাও, আমি ক্লাসে তো। আচ্ছা, তাইলে আমি কি বলতেছিলাম যে আমাদের ওয়াটার ট্রিটমেন্টটা কি, ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে হলো যদি সাপোজ আমরা ধরে নিলাম যে আমাদের 6.5 থেকে 7 এটা হলো স্ট্যান্ডার্ড এবং এর ভেতর আমাদেরকে থাকতে হবে। এখন মনে করেন যে পিএইচ এর ভ্যালু আমার পার হয়ে 10-11তে চলে গেল, তাহলে এই পানিটা যদি আমরা খাই তাহলে আমাদের কি হবে, যে শরীরে নানা ধরনের সমস্যার দেখা দিবে। ঠিক আছে, কমপ্লিকেশনস হবে। সো এটাকে আমাদেরকে কি করতে হবে, রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। তখন আমরা কি করব, ওই পানিটাকে ট্রিটমেন্ট করব। এটাই হলো ওয়াটার ট্রিটমেন্ট। অর্থাৎ যদি আমাদের কি থাকে যে ওয়াটারে কোনো ইমপিউরিটিস থাকে, সেটাকে আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে না থাকলে সেটাকে যখন আমরা অ্যাকসেপ্টেবল লিমিটে নিয়ে আসব যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমি বলছি ওয়াটার ট্রিটমেন্ট। আচ্ছা, মোস্ট কমন ওয়াটার ট্রিটমেন্ট 4টা মেথডের কথা বলা আছে। একটা হলো প্লেন সেডিমেন্টেশন মেথড, একটা হলো সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, একটা ফিল্ট্রেশন, আর একটা ডিসইনফেকশন। এই ফিল্ট্রেশন যেটা, এটা অনেক সময় আমরা বাসাবাড়িতে ইউজ করে থাকি, আমরা ফিল্টারটা ইউজ করি। সো এটা আমরা 4টারই ডিটেইলস পড়বো, এই 4টারই আমরা ইন ডিটেইলস পড়বো। সো এটা নিয়ে এখন আর তেমন কথা বললাম না।
ইউনিট প্রসেস ফর স্পেসিফিক ইমপিউরিটিস, অর্থাৎ স্পেসিফিক ইমপিউরিটিস অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ইমপিউরিটিসের জন্য আমাদের মেথডটা কি হবে। যেরকম অ্যারেশন অর্থাৎ হচ্ছিল আমাদের বাতাসের সংস্পর্শে যে আমরা ট্রিটমেন্টটা করব। ওয়াটার সফটেনিং, আমাদের যদি হার্ডনেসটা অনেক বেশি হয়ে যায়, গতদিন আমি বলছিলাম হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার নিয়ে, তার হার্ডনেস যদি অনেক বেশি হয়ে যায় তখন আমাদের ওয়াটার সফটেনিং করতে হয়। আর্সেনিক রিমুভাল, অর্থাৎ আর্সেনিক যদি বেশি পরিমাণে হয় লিমিট অপেক্ষা, সেই ক্ষেত্রে আর্সেনিকটাকে রিমুভ করতে হয়। আয়রন রিমুভাল, অ্যাক্টিভেটেড কার্বন অ্যাপ্লিকেশন। অ্যাক্টিভেটেড কার্বন অ্যাপ্লিকেশনটা হলো যদি আমরা কি করি, পানির ভেতর যদি আমাদের অর্গানিক কম্পাউন্ড অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওর ভেতর কার্বন দিই। ঠিক আছে, কার্বন দেওয়ার মাধ্যমে আমার কি হয়, যে কার্বনটা আছে সেটা অর্গানিক কম্পোনেন্টের সাথে আমাদের মিশে রিয়াকশন করে ওইটাকে পরবর্তীতে আমরা সরাই ফেলতে পারি। এটা হলো অ্যাক্টিভেটেড কার্বন অ্যাপ্লিকেশন। তারপরে কি বলছি, ফ্লোরিডেশন অথবা ডিফ্লোরিডেশন। ফ্লোরাইড যেটা থাকে, এই ফ্লোরাইড আমাদের হলো এনামেলটাকে স্ট্রেংথেন করে। ঠিক আছে, সো আমাদের যখন ফ্লোরাইডের অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে তখন সেটাকে কমাতে হবে, যখন কম হয়ে যাবে ওইটাকে আমাদের পারমিসিবল লিমিট পর্যন্ত বা স্ট্যান্ডার্ড লিমিট পর্যন্ত নিয়ে যেতে হবে। ডিমিনারালাইজেশন, অর্থাৎ আমাদের যদি মিনারেলের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সেটাকে কি করতে হবে, কমায় ফেলতে হবে। আর একটা ডিস্যালিনাইজেশন, অর্থাৎ আমাদের সাতক্ষীরা খুলনার দিকের পানিগুলোতে কি থাকে, লবণ থাকে, তাহলে এই লবণের অ্যামাউন্টটাকে আমাদের কমানো, সেটাকে আমি বলছি ডিস্যালিনাইজেশন। অর্থাৎ এই যে মেথডগুলো, এই মেথডগুলো আমরা পড়লাম হলো স্পেসিফিক ইমপিউরিটিসের জন্য। অর্থাৎ ইমপিউরিটিসকে যদি আমি ফিক্স করে দেই সেই ক্ষেত্রে সেটাকে আমি কেমনে রিমুভ করব সেটা। আর এই যে মেথডগুলো, এই মেথডগুলো হলো আমাদের সেন্ট্রাল ট্রিটমেন্ট মেথড। অর্থাৎ এই চারটা মেথডে আমরা সাধারণত যে কোনো জায়গার পানি, সারফেস ওয়াটার হোক গ্রাউন্ড ওয়াটার হোক, সেটাকে ট্রিটমেন্টের ভেতর দিয়ে পার করব। আচ্ছা, ইউনিট প্রসেসটা কি? ইউনিট প্রসেস হলো আমাদের ইউনিট। আমরা ইউনিট জিনিসটা কি, মনে করেন যে একটা ফ্লোর আছে, একটা ফ্লোরে আমরা কি বলি যে এই ফ্লোরে 4টা ইউনিট আছে। 4টা ইউনিট দ্বারা আমরা কি বুঝাই, যে এখানে আমাদের 4টা ফ্যামিলি থাকতে পারে, তাই না, বা 4টা বাসা, আমি বলি 4টা বাসা বা 4টা ফ্ল্যাট, তাহলে 4টা ইউনিট আছে একটা ফ্লোরে, এটা হলো ইউনিট। সিমিলার ওয়েতে ওয়াটার ট্রিটমেন্টেও আমাদের ইউনিট আছে। অর্থাৎ আমি যদি বলি যে আমার এই ওয়াটারটা প্রপারলি ট্রিটমেন্ট করতে 4টা ট্রিটমেন্ট মেথড ইউজ করছি, দেন উই ক্যান সে দ্যাট আমাদের হলো এইটা 4 ইউনিট ট্রিটমেন্ট মেথড। যদি আমরা বলি যে এই ওয়াটারটা ট্রিটমেন্ট করতে আমরা 2টা ট্রিটমেন্ট মেথড ইউজ করছি, তখন আমরা বলতে পারবো যে আমার 2 ইউনিট ট্রিটমেন্টের ভেতর দিয়ে ওয়াটারটা ট্রিটেড হয়েছে। ঠিক আছে, এটা হলো ইউনিট প্রসেস। আচ্ছা, এবার আসতেছে স্ক্রিনিং। স্ক্রিনিং খুব ইজি একটা জিনিস। আমরা সবসময়ই দেখি, আমরা কি করি যে চা যখন খাই তখন আমরা কি করি, যে চা পাতাটা আমরা ছাঁকনি ইউজ করি। এই ছাঁকনির মাধ্যমে আমি কি করি, যে সলিড যে চা পাতাটা আছে সেটাকে আলাদা করি, আর যে লিকুইড যেটা চা, ওইটাকে আমরা কাপের ভেতর নিই। স্ক্রিনিং প্রসিডিওরটাও সেম। যখন পানি আমাদের হলো আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টে নেই, তখন যেটা হয় যে নদীর পানিতে গাছের পাতা থাকে, তারপরে মানুষ চিপসের প্যাকেট ফেলে সেগুলো থাকে, তারপর হলো গাছের গুঁড়ি থাকে, পলিথিন থাকে, তারপর মনে করে কাঠের টুকরা থাকে, অনেক ধরনের হলো ম্যাটেরিয়ালস থাকে, সলিড ম্যাটেরিয়ালস থাকে। তাহলে এই পানিটাকে আমরা যখন কি করি, যে রিভার ওয়াটারটাকে যখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টে নেই, তখন আমরা একটা জালির মতো ইউজ করি। যে জালিটা আমার কি করে, যে যত ধরনের সলিড পার্টিকেলস আছে সব ধরনের সলিড পার্টিকেলসকে এই জালিগুলা কি করে, আটকে দেয়। অর্থাৎ মনে করেন এখানে একটা চিপসের প্যাকেট, এটা এখানে আসে আটকে গেল, এখানে একটা মনে করেন গাছের গুঁড়ি, এটা এখানে এসে আটকে গেল, এখানে মনে করেন হলো পলিথিন, এটা এখানে এসে আটকে গেল, বা আমার পাথর বা বা আমার কি বলে যে ইটের টুকরা, যাই বলি না কেন, সেগুলো এসে কি হয়, এই জায়গাতে আটকে যায়, এবং আমার পানি যেটা, যে লিকুইড যেটা, সেটা আমার পাস করে কই যায়, আমাদের নেক্সট ট্রিটমেন্ট প্রসেসে যায়। তাহলে এই প্রসেসটাকেই আমি বলছি হলো স্ক্রিনিং। তাহলে স্ক্রিনিং বিভিন্ন ধরনের হয়, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, এই জিনিসগুলো জাস্ট রিডিং করলেই ক্লিয়ার হবে। যেরকম স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা প্যারালাল আয়রন রড ইউজ করি, এই যে এগুলো হলো আয়রনের রড। আর বার স্পেসিং আমরা কি করি, 10 থেকে 2 সেন্টিমিটার করি। ভেলোসিটি আমাদের 0.8 থেকে 1 মিটার পার সেকেন্ড করি।
তারপরে আমাদের ইউজ টু রিমুভ কোর্স সলিড, অর্থাৎ যে সলিডগুলো আমাদের বড় বড় সলিড পার্টিকেল সেগুলো আমরা রিমুভ করতে স্ক্রিনিংটা ইউজ করি। ঠিক আছে, স্ক্রিনিংয়ে আমাদের কি কি ইউজ করতে হয় সেই জিনিসগুলো লেখা আছে, এটা একবার রিডিং করে নিন। এটা এমন ইম্পর্টেন্ট কিছু না যে আমরা স্ক্রিনিংয়ে ওয়্যার ইউজ করতে পারি, রড ইউজ করতে পারি, তারপর হচ্ছে হলো পারফোরেটেড মেটাল ইউজ করতে পারি। পারফোরেটেড মেটালটা কি, মনে করেন এটা একটা মেটাল বডি, এর বিভিন্ন জায়গাতে এরকম করে ছিদ্র করা, এটা হলো আমাদের পারফোরেটেড মেটাল। তাহলে এদিক দিয়ে পানি প্রবেশ করবে আর এই মেটাল বডিতে আমার কি হবে, যে সলিডগুলা আটকে যাবে। আচ্ছা, এবার আমাদের মেইন যেটা ফার্স্ট ট্রিটমেন্ট প্রসেস সেটা হলো প্লেন সেডিমেন্টেশন বা সেডিমেন্টেশন। সেডিমেন্টেশনের জন্য আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক লাগে। সেডিমেন্টেশন ট্যাঙ্কের একটা রিয়েল পিকচার আমরা একটু দেখে আসি। কোনটা দিয়ে ভালো বুঝতে পারবেন, এই যে দেখেন এটা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অর্থাৎ এটা একটা রিজার্ভার টাইপের থাকে, একটা ট্যাঙ্কের মতো, যেদিক দিয়ে আমরা ইনলেট দিয়ে পানি ঢুকাই। ইনলেট দিয়ে পানি ঢোকানোর পর এইটাকে আমরা কি করি, যে আউটলেটটাকে বন্ধ করে রাখি। এইখানে প্রায় 24 ঘন্টার মতো আমার পানি থাকে। পানি থাকলে কি হয়, যে এই জায়গার পানির ভেতর যে সাসপেন্ডেড পার্টিকেলসগুলো আছে যেগুলো আমার স্ক্রিনিংয়ে আটকা পড়েনি, অর্থাৎ বালু, তারপর স্যান্ড, সিল্ট বা হচ্ছে হলো মনে করেন ছোট ছোট পাথর, এই জিনিসগুলো কি হয়, যে আমার গ্র্যাভিটির কারণে ধীরে ধীরে সেই জিনিসগুলো তলানি পড়ে। যখন সেই জিনিসগুলো তলানি পড়ে তখন আমি কি করি, 24 ঘন্টা পর এটার আউটলেট যেটা সেটাকে খুলে দেই, তখন একটা পরিষ্কার পানি আমার নেক্সট স্টেপে যায়। তাহলে কি বললাম, এটা একটা ট্যাঙ্কির মতো বা একটা রিজার্ভারের মতো। এখানে আমরা ইনলেট দিয়ে ফার্স্টে পানি নেই, পানি নেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেই বা একদিন রেখে দেই। রেখে দেওয়ার পর আমরা কি করি, যে আউটলেটটা খুলে দেই। আউটলেটটা খুলে দিলে আমাদের কি হয়, যে পার্টিকেলসগুলো আমার পানির চেয়ে ভারী, সেই পার্টিকেলসগুলো আমার নিচে এসে জমা হয় এবং পরিষ্কার যে পানিটা সেটা আমাদের বের হয়ে আউটলেট দিয়ে বের হয়ে আমাদের নেক্সট স্টেপে চলে যায় বা কোয়াগুলেশনে চলে যায়। আমরা এটা দেখবো, সামনে দেখবো নেক্সট স্টেপটা কি। সো আমাদের নেক্সট প্রসেসের ভেতর চলে যায়। তাহলে এটাই হলো আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তাহলে সেডিমেন্টেশন ট্যাঙ্কটা সম্পর্কে পড়ি এখন। তাহলে আমাদের দুই টাইপের ট্যাঙ্ক আছে, একটা হলো ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক বা ফিল অ্যান্ড ড্র টাইপ ট্যাঙ্ক। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে হলো ওই যে বললাম যে আমরা পানিটা ইনলেট দিয়ে নিলাম, এই যে ইনলেট দিয়ে আমার পানি ঢুকলো, ঢোকার পর এই জায়গাতে আমি 24 ঘন্টা পানিটা রেখে দিব। রেখে দিলে ওই পানির যে পার্টিকেলসগুলো আছে যেগুলো পানির চেয়ে ভারী সেগুলো কি হবে, নিচে এসে জমা পড়বে। এই যে দেখেন, এই যে এগুলো হলো আমাদের নিচে এসে কি হয়েছে, জমা পড়ছে। আর পরবর্তীতে আমি কি করব, 24 ঘন্টা পর আউটলেটটা খুলে দিব। সেই টাইমে কি হবে, যে আমার পরিষ্কার যে পানিটা আছে সেই পানিটা আমার আউটলেট দিয়ে নেক্সট ফেজে চলে যাবে। এটা হলো ইন্টারমিডিয়েট বা ফিল অ্যান্ড ড্র টাইপ ট্যাঙ্ক। আর এটা হলো কন্টিনিউয়াস ফ্লো টাইপ ট্যাঙ্ক। এটার কাজ কি, এটার কাজ হলো এটা কন্টিনিউয়াসলি ফ্লো করবে। এখানে যে 24 ঘন্টা আমি কি করছিলাম, পানিটাকে রেখে দিছিলাম থিতানো পড়ার জন্য বা সাসপেন্ডেড পার্টিকেলসগুলো পড়ার জন্য, নিচে জমা হওয়ার জন্য, এই প্রসেসে সেটা আমরা করব না। এই প্রসেসে কি করব, যে আমি ফার্স্টে পানি ইনলেট দিয়ে নিলাম, তারপরে আমি ওটা ভেলোসিটিটা কমাই দিলাম। তাহলে ভেলোসিটি যদি আমি কমাই দিই তাহলে কি হবে, যে সাসপেন্ডেড ম্যাটেরিয়ালসগুলো বা পার্টিকেলসগুলো অটোমেটিক্যালি আমার কি হবে, যে নিচে জমা পড়বে, কারণ তার কি হয়েছে, ভেলোসিটি কমে গেছে। ঠিক আছে, তাহলে ফার্স্টের যেটা সেটাতে কি করছি, আমি 24 ঘন্টা সব ধরনের ফ্লো বন্ধ রেখে আমি ওকে সেটেল হইতে দিছি। কন্টিনিউয়াস আমি কি করছি, যে আমি 24 ঘন্টা বন্ধ না রেখে আমি কি করছি, ভেলোসিটি কমাই দিয়ে তারপরে সেটেল হইতে বলছি। আচ্ছা, তাহলে ট্যাঙ্ক বিভিন্ন ধরনের হইতে পারে, সার্কুলার হইতে পারে, রেক্ট্যাঙ্গুলার হইতে পারে। তাহলে এই যে এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার এবং এটা হলো আমাদের সার্কুলার ট্যাঙ্ক। আমরা রেক্ট্যাঙ্গুলার ডিজাইনটা পড়বো, সার্কুলার ডিজাইনও যদি সুযোগ হয় আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো, এটা ম্যাথ করবো এগুলার উপর। আচ্ছা, প্লেন সেডিমেন্টেশনটি, প্লেন সেডিমেন্টেশন হচ্ছিল সেই প্রসেস যে প্রসেসের মাধ্যমে রানিং ওয়াটারের ভেতর যে সাসপেন্ডেড পার্টিকেলসগুলো থাকে, সেটা অর্গানিক হোক অথবা ইনঅর্গানিক হোক, এই পার্টিকেলসগুলো আমার কি হয়, যে সাসপেন্ডেড হয়, সেই প্রসেসটাই হলো প্লেন সেডিমেন্টেশন। অলরেডি এটা সম্পর্কে বলছি।
Define settling velocity বা terminal velocity. Write down the factors affecting settling velocity. তাহলে settling velocityটা কি? তাহলে আমাদের যে পার্টিকেলসটা পানি অপেক্ষা ভারী সেই পার্টিকেলসটা আমাদের কি হবে, নিচে জমা হবে। যে পার্টিকেলসটা পানি অপেক্ষা হালকা সেই পার্টিকেলস কখনো নিচে জমা হবে না। যেরকম আমি যদি নদীর পানিতে এক টুকরা পাথর ফেলি তাহলে সেটা কি হবে, সুন্দর মতো নিচে গিয়ে জমা হবে। কিন্তু আমি যদি নদীর পানিতে ককশিট যেটা থাকে সেটা ফেলে দেই তাহলে কি হবে, সেটা পানির ওপরে ভাসবে। কারণ ওর যে ককশিটটা আছে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা এক অপেক্ষা কম, অর্থাৎ পানির চেয়ে কম হেভি ওইটা, এই জন্য ওটা পানির উপর ভাসতেছে। আর পাথর যেটা আসতেছে সেটা আমাদের কি পানি অপেক্ষা বেশি হেভি, এই কারণে পাথরটা আমার নিচে সাসপেনশন হচ্ছে বা সাসপেন্ডেড অবস্থায় নিচে এসে জমা হচ্ছে, সেটা এখানে লেখা আছে। তাহলে ওই কথাগুলো এখানে লেখা আছে যে যার ওয়েট পানি অপেক্ষা বেশি সেই পার্টিকেলসটা আমার কি হবে, যে ধীরে ধীরে পানির নিচে এসে জমা হবে। যার ওয়েটটা পানি অপেক্ষা কম সেটা আমার নিচে এসে জমা হবে না। এটা কেন হবে, গ্র্যাভিটির কারণে হবে। কারণ গ্র্যাভিটি আমাকে কি করবে, যে ভারী পার্টিকেলসকে সবসময় নিচের দিকে টানবে। ওকে, তাহলে আমাদের কি বললাম, দ্য পার্টিকেল উইল মুভ ডাউনওয়ার্ড উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। কখন, মনে করেন যে এটা হলো পানি, তাহলে এখানে আমি একটা কি করলাম, পাথর ফেললাম। এই পাথরটা আমার কি হবে, নিচের দিকে যাবে। তাহলে নিচের দিকে যত যাবে তত আমার কি হবে, ডাউনওয়ার্ড ভেলোসিটি বাড়বে। তাহলে বাড়তে বাড়তে একসময় কি হবে, যে এটা যখন নিচের দিকে যাবে পানি কি চাবে, যে না তুমি নিচের দিকে নাইমো না, তুমি উপরের দিকে ওঠো। পানি কি করবে, তার উপরের দিকে একটা বুয়েন্সি ফোর্স দিবে, অর্থাৎ রেজিস্টিং একটা ফোর্স দিবে। তাহলে এই দুইটা ফোর্স যখন আমার ইকুয়াল হবে, কোন দুইটা ফোর্স, একটা হচ্ছে হলো ওই পার্টিকেলসের ওয়েটের জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে সেটা, আর একটা হচ্ছে হলো পানি যে রেজিস্টিং ফোর্সটা ওপরের দিকে কাজ করতেছে সেটা। এই দুইটা ফোর্স যখন একটা আরেকটার ইকুয়াল হবে তখন ওই পাথরের টুকরাটা বা ওই পার্টিকেলটা আমার একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে নিচের দিকে নামবে। এই ভেলোসিটিকে আমি বলছি সেটেলিং ভেলোসিটি। তাহলে সেটেলিং ভেলোসিটি কাকে বলি, when the downward velocity of the particle and the resisting force of the water will be equal, then the particle will move downward with a constant velocity, that is known as settling velocity. তাহলে settling velocity কার কার উপর ডিপেন্ড করতেছে, একটা হলো horizontal flow velocity of the water, একটা হচ্ছে হলো shape and size of the particle, অর্থাৎ এই পার্টিকেলের সাইজটা কত বড় সেটার উপর। স্পেসিফিক গ্র্যাভিটি, এটা কি এক অপেক্ষা কম নাকি এক অপেক্ষা বেশি। ভিসকোসিটি হচ্ছে হলো ওয়াটারের যে রেজিস্টিংটা আছে, রেজিস্ট যে করবে ওয়াটারটা সেটা হলো ভিসকোসিটি, সে ভিসকোসিটির উপর। ডেনসিটি অর্থাৎ ওয়াটারের ডেনসিটি কেমন সেটার উপর। টেম্পারেচার অর্থাৎ ওয়াটারের টেম্পারেচার কি বেশি নাকি কম সেটার উপরও আমাদের সেটেলিং ভেলোসিটিটা ডিপেন্ড করে। আচ্ছা, ডিরাইভ স্ট্রোকস ফর্মুলা ফর সেটেলিং ভেলোসিটি, অর্থাৎ সেটেলিং ভেলোসিটি বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটাকে আমরা বলছি স্ট্রোকস ফর্মুলা। স্ট্রোকস ফর্মুলার ডেরিভেশনটা আমরা একটু দেখি। ওকে, তাহলে দুই টাইপের ফোর্স বলছি, একটা হলো ফ্লুইড ফ্রিকশন ফোর্স, অর্থাৎ ফ্লুইড যে ফ্রিকশনটা দিবে কোনো পার্টিকেলস যখন আমার মুভ ডাউনওয়ার্ড দিকে মুভ করতেছে সেটা, বা ড্র্যাগ ফোর্স, সেটাকে আমরা কি বলছি, এফ ইজ ইকুয়াল টু সিডি এ রো ডাব্লিউ ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে সিডি কি, কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ, এটা একটা কনস্ট্যান্ট। আমরা এই কনস্ট্যান্টে রেনল্ডস নাম্বার দিয়ে শিফট করব, এটা আমরা পরে দেখব। এতে হলো এরিয়া অফ দ্য পার্টিকেল, অর্থাৎ আমি যে পার্টিকেলটা নিয়ে কাজ করতেছি সেটার এরিয়া কি। রো ডাব্লিউ কি, ডেনসিটি অফ দ্য ওয়াটার, অর্থাৎ আমি যে পানিটা নিয়ে কাজ করতেছি সেটার ডেনসিটি কি। আর ভি হলো ভেলোসিটি অফ ফল, অর্থাৎ আমার কত ভেলোসিটিতে ওই পার্টিকেলসটা নিচের দিকে পড়তেছে। তাহলে এটা কি, ড্র্যাগ ফোর্স এফ। আচ্ছা, ইফেক্টিভ ওয়েট অফ দ্য পার্টিকেলস কি, টোটাল ওয়েট মাইনাস বুয়েন্সি ফোর্স। বুয়েন্সি ফোর্সটা কি অলরেডি বলছি, যে এটা যদি আমার পার্টিকেল হয়, এটা আমার কি হবে, এটা যদি আমার পার্টিকেল হয়, এই পার্টিকেলটা আমার কি হবে, যে নিচের দিকে নামবে। কিসের জন্য, ওয়েটের জন্য, তার উপর গ্র্যাভিটি কাজ করবে, অর্থাৎ সে নিচের দিকে নামবে।
সিমিলার ওয়েতে এর যদি সারাউন্ডিংস আমার পানি থাকে বা এটা যদি নদীর মধ্যে হয়, তাহলে নদীর পানি যেটা সেটা আমার কি করবে, ওপরের দিকে একটা রেজিস্টিং ফোর্স দিবে এবং সে চাবে যে না তুমি নিচের দিকে নামো না, তুমি উপরের দিকেই থাকো বা যে জায়গাতে আছো ওই জায়গাতে থাকো। তাহলে এই ফোর্সটাকে আমি বলছি বুয়েন্সি ফোর্স। স্যার এটা কি প্লবতা স্যার? বুঝি নাই স্যার, কি বললেন? স্যার এটা কি প্লবতা, বুয়েন্সি ফোর্সটা কি প্লবতা? প্লবতা বাংলা তো ভুলে গেছি আমি, প্লবতা হইতে পারে, দাঁড়ান চেক করি। আমরা ক্লাস 9 এ পড়ছিলাম এরকম। ক্লাস 9টা এখনো মনে আছে আপনার? হ্যাঁ, এটা প্লবতা কিনা বলতে পারলাম না, ঠিক আছে, আমার ঠিক মনে নাই। ঠিক আছে, আচ্ছা, এটাকে হ্যাঁ বুয়েন্সি প্লবতা হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এটা কি করতেছে, দ্য অ্যাবিলিটি অফ টেন্ডেন্সি অফ সামথিং টু ফ্লোট ইন দ্য ওয়াটার। হ্যাঁ, এটা প্লবতা। তাহলে কি বললাম, আপনি যেটা প্লবতা বুঝতেছেন ওটাই হলো বুয়েন্সি, অর্থাৎ কোনো কিছু পানিতে ভেসে থাকার যে অ্যাবিলিটিটা সেটা হচ্ছে হলো বুয়েন্সি। তাহলে পানিতে ভেসে থাকবে কেমনে, যখন পানি কি করবে তার ওয়েটের রেসপেক্টে ওর অপোজিটে কি করবে, যে একটা ফোর্স দিবে। ঠিক আছে, তাহলে আমার ইফেক্টিভ ওয়েট অর্থাৎ ইফেক্টিভলি কতটুকু ওয়েট কাজ করতেছে যার কারণে ও নিচের দিকে নামতেছে, সেটা তাহলে কি হচ্ছে, টোটাল ওয়েট মাইনাস বুয়েন্সি ফোর্স। ঠিক আছে, তাহলে টোটাল ওয়েট কত, 4/3 পাই আর কিউব গামা এস। গামাটা কি, ইউনিট ওয়েট অফ দ্য সলিড। ঠিক আছে, আর বুয়েন্সিটা কি, বুয়েন্সি হচ্ছে হলো π/3 পাই আর কিউব গামা ডাব্লিউ, অর্থাৎ ইউনিট ওয়েট অফ ওয়াটার। এই দুইটার যে ডিফারেন্সটা সেটাকে আমি কি বলছি, ইফেক্টিভ ওয়েট অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এখন আসি যে আমার স্যাটেলিং ভেলোসিটির জন্য কি বলছিলাম, যে আমার যে পার্টিকেলসটা থাকতেছে সেটার যে রেজিস্ট্যান্সটা আছে এবং সেটার যে গ্র্যাভিটিটা আছে সেই দুইটা যদি আমার কি হয়, যে ইকুয়াল হয়, সেক্ষেত্রে সে স্যাটেলিং ভেলোসিটিটা পড়বে। তার মানে আমি কি বলতে পারি, যে 1 ইজ ইকুয়াল টু 2 ফর স্যাটেলিং ভেলোসিটি। তাহলে ওটা এখানে লেখা আছে যে ইকুয়েশন 1 and 2 উইল বি ইকুয়াল, ভি উইল বি বিকাম ভিএস, অর্থাৎ স্যাটেলিং ভেলোসিটি ইন ইকুয়েশন 0, 1। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা, এটা লিখলাম। লেখার পরে এ যেটা আসতেছে এটা কি, যে আমার পার্টিকেলস যেটা, সেটাকে আমি যদি রাউন্ডেড হিসেবে চিন্তা করি তাহলে এর এরিয়া কি, পাই আর স্কোয়ার, সার্কেলের এরিয়া। তাহলে সেটা এখানে লিখলাম পাই আর স্কোয়ার ইন্টু রো ডাব্লিউ, ভিএস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, যা আছে সেটা। ঠিক আছে, এরপর আমি কি করলাম, ভিএসকে লেফট সাইডে রেখে বাকি যা আছে সব আমি রাইট সাইডে দিলাম, সেটা করলাম। ইজি জিনিস, এত কঠিন করে মনে রাখার দরকার নাই। তারপর কি করব, আর যেটা আসতেছে রেডিয়াস ইজ ইকুয়াল টু কি, রেডিয়াস ইজ ইকুয়াল টু কি, ডায়া ডিভাইডেড বাই 2, এটা এখানে লেখা আছে ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কেউ কিছু বলবেন? হ্যালো, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমার? জি স্যার। ওকে, তাহলে আপনি আরেকবার একটু বের হয়ে আরেকবার দেখেন, তাহলে দেখতে পারবেন হয়তো। ওকে, তাহলে কি বললাম, রেডিয়াসকে আমি ডায়ামিটারে ভাগ করে নিলাম। তারপর কি করব, তারপর এই যে 2টা আছে, এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেল, শুধু ডি থাকলো, আর ওপরে নিচে যা আছে সেটা। ওকে, এবার এই যে দেখেন নতুন একটা টার্ম আসছে, এই টার্মটা কেমনে আসছে, যে ইউনিট ওয়েট অফ সলিড, এটা ইজ ইকুয়াল টু কি, ডেন্সিটি অফ সলিড ইন্টু গ্র্যাভিটি। ঠিক আছে, জি, আর এটা কি, এটা ইজ ইকুয়াল টু ইউনিট ডেন্সিটি অফ ওয়াটার ইন্টু জি। তাহলে গামা এস মাইনাস গামা ডাব্লিউ যদি করি, তাহলে দুটাতে জি আছে, তাহলে জি কমন নিলাম, কমন নিয়ে কি, রো এস মাইনাস রো ডাব্লিউ, সেটাই করছি। এবার এখান থেকে রো ডাব্লিউটাকে আমি কমন নিই, তাহলে রো ডাব্লিউটাকে কমন নিলে কি হবে, এখানে 1 হয়ে যাবে, আর এখানে যেহেতু রো ডাব্লিউ নাই তাহলে এখানে একটা এক্সট্রা রো ডাব্লিউ আসবে, তাহলে সেটা করলাম। পরবর্তীতে এই যে রো এস ডিভাইডেড বাই রো ডাব্লিউ, যেটাকে আমরা রিলেটিভ ডেন্সিটি বলি, এটাকে আমি এস এস দ্বারা প্রকাশ করছি, বা স্পেসিফিক গ্র্যাভিটিও বলতে পারি। এটাকে আমি কি করছি, এস এস দ্বারা প্রকাশ করছি। এই জিনিসটাই আমি কি করছি, এই জায়গাতে এনে লিখছি। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত গেল। এখন আমাদের এই যে এই জিনিসটা মনে রাখতে হবে, যে ভিসকাস ফ্লো,
ঠিক আছে। ভিসকাস ফ্লো এর জন্য স্মল পার্টিকেলসের জন্য সিডি যেটা বললাম, যেটা একটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আমার 24 ডিভাইডেড বাই আর ই, যেখানে আর ই কে আমরা কি বলি, রেনল্ডস নাম্বার বলি। ঠিক আছে, এই রেনল্ডস নাম্বারটা কি, যে ভিএস ইন্টু ডি ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে, এটা হলো আমাদের রেনল্ডস নাম্বার। তাহলে এই টোটাল জিনিসটাকে আমি কি করছি, এই জায়গাতে বসাই দিছি, দিয়ে আমার যে ভ্যালুটা আসছে এটাই হলো আমাদের স্যাটেলিং ভেলোসিটি। তাহলে আমাদের এটার ম্যাথ আমরা দুইটারই, সেডিমেন্টেশন ট্যাঙ্কের ম্যাথও আমরা নেক্সট দিন দেখব, স্যাটেলিং ভেলোসিটির ম্যাথও আমরা নেক্সট দিন দেখব। আমাদের এই ডাটাগুলো দেওয়া থাকবে, ডায়ামিটার দেওয়া থাকবে, তারপরে কোএফিসিয়েন্ট অফ হলো আমাদের ফ্রিকশন দেওয়া থাকবে, তারপরে এসএসএ ভ্যালু দেওয়া থাকবে, আমাদের স্যাটেলিং ভেলোসিটিটা বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখব। ওকে স্যার, এই প্রমাণটা কি মিড টাইমে থাকতে পারে? হ্যাঁ, প্রমাণটা পড়বেন, ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রমাণটা কিন্তু এত কঠিন না। এই যে এইটা আর এইটা, এই দুটা যদি ইকুয়াল দেখাইতে পারেন আর এটা যদি মনে রাখতে পারেন, এই তিনটা জিনিস মনে রাখলেই ইজি, হাতে হাতে একবার করলেই টোটাল জিনিসটা ইজি হয়ে যাবে, এত কঠিন না। ঠিক আছে, জটিল কোনো কিছুই নাই। আচ্ছা, যদি পার্টিকেলের ডায়ামিটার 0.1 সেন্টিমিটার অপেক্ষা বেশি হয় এবং রেনল্ডস নাম্বার আর এর ভ্যালু যদি 2000 হয়, তখন আমাদের নিউটনস ল যেটা হয় সেটা হলো আমাদের 4g ডিভাইডেড বাই 3cd s মাইনাস 1, তো কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট না, এটা না দেখলেও হচ্ছে। এটা হলো আমাদের রেনল্ডস নাম্বার যখন আমার অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই টার্মটা আমরা ইউজ করি। সো এটা আমরা দেখব না, এটা দেখার দরকার নেই। আমাদের তিন টাইপের স্যাটেলিং আছে। স্যাটেলিং মানে কি বলছিলাম, আমার একটা পার্টিকেল যখন নিচের দিকে এসে কোনো জায়গাতে জমা হয় সেটাকে আমি স্যাটেলিং বলছি। তাহলে স্যাটেলিং আমার তিন টাইপের হতে পারে, একটা ডিসক্রিট স্যাটেলিং, একটা হিন্ডার স্যাটেলিং, আর একটা ফ্লকুলেন্ট স্যাটেলিং। ঠিক আছে, তাহলে এই কোন স্যাটেলিংটা কি বোঝায়? ডিসক্রিট যে স্যাটেলিং, এটা হলো সবসময় মনে রাখবেন যে যে যার মতো ভাবে স্যাটেল হবে, অর্থাৎ বড় যে পার্টিকেল আছে সে তার মতো স্যাটেলিং করতেছে, ছোট যে পার্টিকেল আছে সে তার মতো স্যাটেল হচ্ছে, মিডিয়াম সাইজেরটা মিডিয়ামের মতো স্যাটেল হচ্ছে, অর্থাৎ একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এটা হলো ডিসক্রিট স্যাটেলিং। হিন্ডার স্যাটেলিং কি? হিন্ডার স্যাটেলিং হলো একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট, সেটা হলো আমার হিন্ডার স্যাটেলিং। ঠিক আছে, যখন পার্টিকেলসগুলো আমার অনেক কাছাকাছি থাকে তখন আমাদের তাদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করে, এই ফ্রিকশনের কারণে একজন আরেকজনের স্যাটেলিংকে বাধা দেয়, অর্থাৎ এটা হলো আমাদের হিন্ডার্ড স্যাটেলিং। আরেকটা হলো ফ্লকুলেন্ট স্যাটেলিং। ফ্লকুলেন্ট স্যাটেলিংটা কি? ফ্লকুলেন্ট স্যাটেলিং হলো যখন একটা পার্টিকেলস আর একটা পার্টিকেলসের সাথে অ্যাড হয়, অ্যাড হওয়ার পর কী করে যে তারা ছোট দুইটা পার্টিকেলস এক জায়গায় অ্যাড হয়ে, যেরকম মনে করেন এই একটা পার্টিকেলস এই একটা পার্টিকেলস, এই দুইটা মিলে বড় একটা পার্টিকেলস গঠন করলো, করে তারপরে সেটা কি হলো নিচে স্যাটেল করলো, এটা হলো ফ্লকুলেন্ট স্যাটেলিং। তাহলে তিন টাইপের স্যাটেলিং বলছে, একটা হলো ডিস্ট্রিক্ট স্যাটেলিং, এই জায়গাতে পার্টিকেলসগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে থাকে এবং একজন আরেকজনের ওপর কি থাকে না, ডিপেন্ডেন্ট থাকে না, নিজেদের মতো স্যাটেল হয়, এটা হলো ডিসক্রিট স্যাটেলিং। হিন্ডার স্যাটেলিং কি বলছি, যে পার্টিকেলসগুলো একজনের সাথে আরেকজন অনেক কাছাকাছি থাকে এবং ক্লোজলি কম্প্যাক্টেড অবস্থায় থাকে, সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো একজনের স্যাটেলিংয়ের ওপর আরেকজনের স্যাটেলিং ডিপেন্ড করে, সেটাকে আমরা বলছি হলো হিন্ডার স্যাটেলিং। অ্যান্ড ফ্লকুলেন্ট স্যাটেলিংটা কি বললাম, যে যখন আমাদের কি হয় যে দুইটা ছোট, দুইটা মানে আর কি, এ নাম্বার অফ স্মল পার্টিকেলস যখন আমার কি করবে যে একটা আরেকটার সাথে মিলে একটা লার্জ পার্টিকেলস ক্রিয়েট করে, সেই লার্জ পার্টিকেলসটা আমার স্যাটেল হবে, দেন আমরা ওইটাকে বলবো ফ্লকুলেন্ট স্যাটেলিং। তাহলে এই তিনটা স্যাটেলিংয়ে যে কার্ভটা আছে এই কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, ডিসচার্জের রেসপেক্টে, টাইমের রেসপেক্টে আমাদের এই স্যাটেলিংটা হয়। যেরকম ফ্লকুলেন্ট স্যাটেলিং আমার হলো কি হয় যে কম টাইমের ভেতর হচ্ছে, যেরকম আমাদের হিন্ডার স্যাটেলিং যেটা, সেটা কি একজন যেহেতু আরেকজনকে কি করতেছে, বাধা দিচ্ছে, সো এই স্যাটেলিং টাইমটা আমার বেড়ে যায়, আর ডিসক্রিট স্যাটেলিংটা আমার মাঝখানে থাকে, এই কার্ভটা ইম্পর্টেন্ট। স্যার কিছু পার্টিকেল এক্সাম্পল দিন। পার্ট বুঝি নাই স্যার আপনার কথা। বললাম স্যার কিছু পার্টিকেল এক্সাম্পল দিন, যে সেটেলিং এর যে তিনটা টার্ম বললেন। ও আচ্ছা, পার্টিকেলের এক্সাম্পল। আচ্ছা চলুন পার্টিকেলের এক্সাম্পল দেখে আসি।
আচ্ছা, স্যান্ড গ্রেইন যেগুলা, অর্থাৎ হলো আমাদের যে বালু যে কণাগুলো আছে, এগুলো আমাদের ডিসক্রিট সেটেলিং হলো ফেস করে। তাইলে আর একটা নিশ্চয়ই ক্লে হবে। এটা সম্পর্কে কোনো স্পেসিফিক আচ্ছা, বিভিন্ন ধরনের যে কেমিক্যালসগুলো থাকে বা হলো আমাদের মেডিকেল সায়েন্সের যে সেল থাকে বা পার্টিকেলসগুলো যেগুলো থাকে, এগুলো আমাদের হলো হিন্ডার সেটেলিং হয়। যেরকম আমি যদি বলি যে আমাদের যে কাশির ওষুধ যেগুলো থাকে, এগুলোতে আমাদের কি হয় যে আমার এর ভেতর যে সাসপেন্ডেড পার্টিকেলসগুলো থাকে এদের আমাদের হিন্ডার সেটেলিং হইতে পারে। আর ফ্লকুলেন্ট সেটেলিং কোনগুলোতে হয়? ক্লে পার্টিকেলস যারা, তারা ফ্লকুলেন্ট সেটেলিং হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আমাদের ডিসক্রিট যেটা, এটা স্যান্ড যে গ্রেইনগুলো থাকে অর্থাৎ বালু কণাগুলো, সেগুলো আমাদের ডিসক্রিট হচ্ছে। হিন্ডার্ডগুলো আমাদের, এটাকে কি টার্ম বলা যায়, কেমিক্যালস লিখে দিতে পারেন। কেমিক্যাল পার্টিকেল যেগুলো, সেগুলো আমাদের হিন্ডার সেটেলিং হচ্ছে, এবং আমাদের ক্লে পার্টিকেল যেগুলো, সেগুলো আমাদের ফ্লকুলেন্ট সেটেলিং হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কটা কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে ড্র সেডিমেন্টেশন ট্যাঙ্ক। ওর যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলোকে দেখানো, অর্থাৎ এইখানে আমাদের ইনফ্লো হচ্ছে, এখানে আমাদের আউটফ্লো হচ্ছে। এই যে ইনফ্লো থেকে এতটুকু আমাদের সেটেলিং জোন, এই যে দেখেন এটা হলো সেটেলিং জোন। এদিক থেকে এইদিকে আমার ফ্লো হচ্ছে। এই যে এই জায়গাগুলোতে আমাদের স্লাজ, অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদের পার্টিকেলসগুলো জমা হচ্ছে। পরবর্তীতে এই পার্টিকেলসগুলোকে আমরা কি করতেছি, যে টেনে আবার বের করে নিয়ে আসতেছি। তাহলে এই যে বিভিন্ন ধরনের পার্টস, এই পার্টসগুলোকে আমাদের শো করতে হবে এবং আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কটা ড্র করতে হবে। এটা হলো এটার কোশ্চেন, যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক ড্র করেন এবং এর বিভিন্ন ধরনের পার্টসগুলোকে আমাদের শো করতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত পড়াবো। তাহলে সেডিমেন্টেশন ট্যাঙ্কের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আছে, যেরকম আমাদের কি বলছি, দ্য এফিসিয়েন্সি অফ সেটেলিং ট্যাঙ্ক ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং দ্য লিমিটিং সেটেলিং ভেলোসিটি হুইচ ট্রাভেল ফুল ডেপথ। অর্থাৎ এটা যদি একটা ট্যাঙ্ক হয়, এটা হলো তার ডেপথ, এটা হলো তার উইথ। ঠিক আছে, উইদিন দ্য ডিটেনশন টাইম। ডিটেনশন টাইম হলো কতক্ষণ আমার যে পানিটা আছে, ওই পানিটা ওই প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডিটেনশন টাইম। তাহলে কি বলছে, যে ভি নট ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ডেপথটা আছে তাকে যদি আমরা ডিটেনশন টাইম দিয়ে ভাগ দেই, তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের লিমিটিং সেটেলিং ভেলোসিটি। আচ্ছা, আবার টি ইজ ইকুয়াল টু কি, ভি ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ ভি হলো কি আমাদের ভলিউম, কিউতে হলো ডিসচার্জ। তাহলে ভলিউমটা কি, উইথ ইন্টু লেন্থ ইন্টু ডেপথ ডিভাইডেড বাই কিউতে হলো আমাদের ডিসচার্জ। এটা হলো আমাদের ডিটেনশন টাইম। তাহলে এই দুইটাকে যদি আমি এক জায়গায় করি, তখন আমি কি বলতে পারবো, যে ভি নট যেটা, তাহলে আমার দেখি ভি নট ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই টি, টি ইজ ইকুয়াল টু কি, বি এল এইচ ডিভাইডেড বাই কিউ। তাহলে আমি এটাকে ভি নটে বসাই দিলাম, এইচ ডিভাইডেড বাই টি এর ভ্যালু কি, বি এল এইচ ডিভাইডেড বাই কিউ। তাহলে এই এইচ কাটা, এই কিউটা উপরে যাবে। তাহলে আমার কি হবে, ভি নট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি এল। অর্থাৎ কিউটা কি, কিউটা হলো ডিসচার্জ, বি এলতে কি, সারফেস এরিয়া। অর্থাৎ আমার দেখেন এখানে কিন্তু ডেপথ নাই, ভি নটের সাথে আমাদের ডেপথ আসতেছে না। অর্থাৎ আমাদের এফিসিয়েন্সি যেটা, সেটা ডেপথের ওপর নির্ভর করে না। অর্থাৎ আমি মনে করেন যে একজন এসে বলল যে আমার যে স্যাটেলিং ট্যাঙ্কটা আছে ওইটা 10 মিটার ডেপথ, আরেকজন এসে বলল আমার যে স্যাটেলিং ট্যাঙ্কটা আছে ওইটা 5 মিটার ডেপথ। ঠিক আছে,
এখন এই 10 মিটার আলা যেটা সে বলল যে আমার সেটেলিং ট্যাঙ্ক তোমার চেয়ে বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? কিন্তু না, কারণ 10 মিটার দিয়ে 5 মিটার দিয়ে কখনো কারটা বেশি এফিশিয়েন্ট সেটা টের পাওয়া যাবে না। কিন্তু এই 10 মিটার যে হাইটটা আছে এর উইথ যদি কম হয়, এর যদি উইথ কম হয়, লেন্থ কম হয়, আর এর যদি আমাদের কি হয় উইথ বেশি হয়, লেন্থ বেশি হয়, তাহলে এই যে যার 5 মিটারটা আছে তার এফিসিয়েন্সি বেশি হবে। অর্থাৎ আমাদের এফিসিয়েন্সি যেটা একটা ট্যাঙ্কের, সেই এফিসিয়েন্সিটা ডেপথের ওপর নির্ভরশীল না। এটা নির্ভর করে কার ওপর? উইথের ওপর, লেন্থের ওপর এবং ডিসচার্জের ওপর। এটাই এখানে বের করা আছে যে উইথের ওপর, লেন্থের ওপর এবং ডিসচার্জের ওপর। ঠিক আছে? ওকে, ডিজাইনটা আমরা ডিজাইন নেক্সট দিন, যেহেতু আমরা ম্যাথ করব সো এটা আবার পড়াইতে হবে, আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে আজকে যতটুকু পড়াইলাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো ইনকোয়ারি বা কোনো কিছু স্যার বুঝতেছেন না? আমরা কি স্যার দুইটা ট্যাঙ্কেরই ম্যাথ করব আহ, সেডিমেন্টেশনের জন্য? না, আমরা রেক্টেঙ্গুলারটা করব, সার্কুলারটা করব না আর কি। তারপরে যদি টাইম পাই সার্কুলারটা আমরা করব, কিন্তু আমাদের স্যার মেইন আমরা যে প্রায়োরিটি দুইটা যে রেক্টেঙ্গুলার। করছিলাম মানে কন্টিনিউয়াস ফ্লোর জন্য একটা আর একটা হচ্ছে না 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 না, ইন্টারমিটেন্ট জন্য। শোনো, কন্টিনিউয়াস ফ্লোতে আমরা যাবই না। আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ওই যে যেটা আমরা 24 আওয়ার্স হচ্ছে হলো সেটেল করে নিচ্ছি সেটাতে। ঠিক আছে? কন্টিনিউয়াসটাতে আমরা যাব না। কেন যাব না স্যার? কারণ আমরা ডিটেনশন টাইম নিয়ে কাজ করব। ডিটেনশন টাইমটা কেন? ডিটেনশন টাইমটা কি বললাম? যে যতক্ষণ ওই পানিটা আমার ওই সেডিমেন্টেশন ট্যাঙ্কে আছে, ওই প্রসেসে আছে, সেটা হলো ডিটেনশন টাইম। তাহলে ডিটেনশন টাইমটা নিয়ে কাজ করতে গেলে আমাদের নিশ্চয়ই কন্টিনিউয়াস ফ্লো নিয়ে আমরা কাজ করতে পারবো না। সো আমাদের যেটা কন্টিনিউয়াস না সেটা নিয়ে আমরা কাজ করব।